আজকের ক্লাসে আমরা 30টা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রবলেম কিন্তু এসএসসিতে এসেছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে যে 151 আই নিড নট গেট আপ আর্লি টুমরো। বলছে আগামীকাল আমার প্রয়োজন নেই, আই নিড নট গেট আপ, আমার ওঠার প্রয়োজন নেই আর্লি সকাল সকাল, টুমরো আগামীকাল, শুড নট আই। তো এখানে আন্ডারলাইন করা আছে, শুড নট আই হচ্ছে একটা কোয়েশ্চেন ট্যাগ। তো এই কোয়েশ্চেন ট্যাগ করার সঠিক নিয়মটা কি দেখো, কোয়েশ্চেন ট্যাগ করার সঠিক নিয়ম হচ্ছে প্রথমে আমাদের কি বসবে, প্রথমে বসবে হচ্ছে হেল্পিং ভার্ব, মানে প্রথম যে অংশটা কোয়েশ্চেন ট্যাগের আগে যে বাক্যের অংশটা আছে সেখান থেকে আমরা একটা হেল্পিং ভার্ব নেব। তারপর বাক্যে যদি নট না থাকে, নট এই আগের বাক্যে যদি নট না থাকে তাহলে নট আনবো, আর যদি থাকে তাহলে কিন্তু বাদ দেবো। প্লাস তারপর দেবো সাবজেক্ট, সাবজেক্ট তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো আমি বললাম হি ইজ ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে। ক্লিয়ার? এবার এই বাক্যে হেল্পিং ভার্ব কি ইজ, মেন ভার্ব ওয়ার্ক, তাহলে আগে দেবো কি ইজ। বাক্যে নট নেই তাহলে নট, ইজ নট হি। ক্লিয়ার? এবার বাক্যে যদি নট থাকতো তাহলে বাদ দিতাম। ঠিক একই রকমভাবে যদি আমি বলি যে দে আর নট কামিং, তারা আসছে না, দে আর নট কামিং, তারা কিন্তু আসছে না। ঠিক আছে? এর কোয়েশ্চেনটা কী হবে, হেল্পিং ভার্ব আর, তাহলে দেবো হচ্ছে আর, বাক্যে নট আছে বলে নট বাদ, আর এবার হচ্ছে সাবজেক্ট দিয়ে কোয়েশ্চেনটা। ক্লিয়ার? এইবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে এইখানটা, আগে কোয়েশ্চেনটা আসি তারপরে বলি। হ্যাঁ, তাহলে এখানটায় কি হবে দেখো, এখানে হচ্ছে নিড নট আছে। এবার এই বাক্যটার মধ্যে ডিফারেন্সটা ভালো করে বোঝো। আমি বললাম আই নিড নট গো, তার মিনিং হচ্ছে কি, এই নিড নটের অ্যাকচুয়াল যে মিনিংটা, অ্যাকচুয়াল যে অংশটা সেটা হচ্ছে আই ডোন্ট নিড টু গো। আই ডোন্ট মানে আই ডু নট, নিড টু গো, এটাকে আমরা শর্টে লিখি আই নিড নট গো। তাহলে আই ডু নট নিড টু গো, তাহলে এই গোটা কিন্তু মেন ভার্ব নয়, মেন ভার্ব হচ্ছে কি নিড, এর আগে একটা টু আছে, মানে ইনফিনিটিভ টু আছে, সেই টুটা উজ্জ্ব থাকে যখন নিড নট থাকবে। ঠিক আছে? তাহলে আই ডোন্ট নিড টু গো, এটাকে শর্টে আমরা বলবো আই নিড নট গো। ক্লিয়ার? তাহলে মেন ভার্ব কিন্তু গো নয়, মেন ভার্ব হচ্ছে নিড, এবং নিডের হেল্পিং ভার্ব কি নিড নট, এটাকে তোমাকে বুঝে নিতে হবে, উজ্জ্ব আছে। ঠিক আছে? তাহলে আই নিড নট গেট আপ, তার মানে কি, আই নিড নট গেট আপের মানে হচ্ছে আই ডোন্ট নিড টু গেট আপ। তাহলে এখানে যেটা আছে আই নিড নট গেট আপ, তার মানে হচ্ছে আই ডোন্ট বা আই ডু নট নিড টু গেট আপ। ক্লিয়ার? তাহলে এবার হেল্পিং ভার্ব কি, মেন ভার্ব কিন্তু গেট আপ নয়, মেন ভার্ব হচ্ছে নিড, তার হেল্পিং ভার্ব হচ্ছে ডু নট। বাক্যের মধ্যে নট আছে, তাহলে আমাদের কোয়েশ্চেনটা করতে গেলে আমাদের কি আনতে হবে, আগে আনতে হবে ডু, নট আছে বলে নট বাদ, সাবজেক্ট হচ্ছে আই, ডু আই কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই আমরা করবো কি নিড আই। ক্লিয়ার হয়ে গেল? তাহলে নিড নট মানে কিন্তু ডোন্ট নিড টু। এইবার দেখো, এবার ব্যতিক্রম বিষয়টা কি, ব্যতিক্রম কোয়েশ্চেনটা কখন আমরা দেখতে পাবো, যেমন ধরো আমি বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, এবং এই বাক্যগুলো কিন্তু আমাদের কি দিয়ে শুরু হবে, এই বাক্যগুলো আমাদের ভার্ব দিয়ে শুরু হবে, নর্মালি ভার্ব দিয়ে। যেমন ধরো আমি বললাম ওপেন দ্য বুক, বইটা খোলো। ক্লিয়ার? এইবার ভালো করে বোঝো, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং কাউকে আমরা আদেশ করছি বা অনুরোধ করছি কাউকে। ঠিক আছে? তাহলে যাকে আমরা বলছি ওপেন দ্য বুক, সে কিন্তু এখনো বইটা খোলেনি, মানে বইটা খুলবে, আমার বলার পরে সে বইটা খুলবে, তার মানে ফিউচার টেন্স, খোলেনি খুলবে। আর ফিউচার টেন্সে আমরা ইউজ করব কি, হেল্পিং ভার্ব হিসাবে শ্যাল বা উইল। ক্লিয়ার? এইবার আমরা যখনই ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি তখন কিন্তু সাবজেক্ট হিসাবে ইউ ধরবো, ইউ তুমি কি বইটা খুলবে, এটাকে আমরা শর্টে বলবো ওপেন ইয়োর বুক বা ওপেন দ্য বুক। ঠিক আছে? তাহলে সাবজেক্ট ধরবো ইউ। এবার দেখো, আর বাক্যের মধ্যে কিন্তু কোনো নট নেই, তাহলে কোয়েশ্চেনটা করতে গেলে কি আসবে, ইউ এর পরে শ্যাল বসে না উইল, ওপেন দ্য বুক এর কোয়েশ্চেনটা কি হবে, উইল, সাবজেক্ট হচ্ছে নট নেই তাহলে উইল ইউ কোয়েশ্চেন মার্ক, বাক্যে নট নেই তাহলে উইল ইউ। ওকে? আর যদি বাক্যটা থাকতো ডোন্ট দিয়ে তাহলে নট রাখতাম না, সরি এখানটা আমি ভুল বললাম, সেটা হচ্ছে এখানে বাক্যে যেহেতু নট নেই তাহলে আমাদের নট আনতে হবে, উইল নট ইউ। ক্লিয়ার? উইল নট ইউ ক্লিয়ার হলো? এবার যদি বাক্যটা নেগেটিভ থাকে, ধরো আমি বললাম ওপেন দ্য বুক, এটাকে যদি বলি ডোন্ট ওপেন দ্য বুক, ডু নট ওপেন দ্য বুক। ঠিক আছে? ডু নট ওপেন দ্য বুক, দেখো এটাও সেই ইম্পারেটিভ সেন্টেন্স, বইটা খুলো না, তোমার বইটা খুলো না, তার মানে কি সে খুলবে না,
এখন আমি এখন বলছি, তার মানে সে ভবিষ্যতে খুলবে বা খুলবে না, ক্লিয়ার? তো এখানে নট ইউজ করেছি, তাহলে এটার কোয়েশ্চেনটা কী করব, ভবিষ্যৎকালে তাহলে উইল সাবজেক্ট সবসময় বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ ধরবো, আর নট আছে বলতে নট বাদ, উইল ইউ কোয়েশ্চেন ট্যাগ, ঠিক আছে? আর যেখানে নট না থাকবে সেখানে নট আনতে হবে, উইল নট ইউ। এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে। আর এক জায়গায় সেটা হচ্ছে লেট দিয়ে, ধরো আমি লেট দিয়ে বললাম, লেটস মানে কি, লেটস মানে হচ্ছে লেট আস, লেট আসের শর্ট ফর্ম লেটস, তাহলে বললাম লেটস গো সামওয়্যার, লেটস গো সামওয়্যার, WHERE, লেটস গো সামওয়্যার, চলো কোথাও একটা যাই, ঠিক আছে? এটা একটা প্রস্তাব দিচ্ছি এইবার, তার মানে কি লেটস গো সামওয়্যার মানে লেট আস গো সামওয়্যার, আমরা কোথাও যাইনি কিন্তু যাবো, ভবিষ্যৎকাল। তাহলে হেল্পিং ভার্ব হিসাবে আমাদেরকে ধরতে হবে শ্যাল বা উইল, ক্লিয়ার? এবার সাবজেক্ট কিন্তু আস মানে সাবজেক্ট হবে উই, ক্লিয়ার? তাহলে উইয়ের পরে শ্যাল হয় না উইল হয়? শ্যাল হয়। তাহলে সাবজেক্টের পরে যেহেতু শ্যাল হয় তাহলে শ্যাল প্রথমে, আর এই লেট দিয়ে বাক্য শুরু হলে এখানে আমাদের নট আনার কোনো দরকার নেই, নটের কোনো ফাংশন আমরা ইউজ করব না, ঠিক আছে? তাহলে শ্যাল সাবজেক্ট হবে উই কোয়েশ্চেনটা, ক্লিয়ার? যেহেতু নটের কোনো ফাংশন নেই, নট বাদ, তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল সাবজেক্ট উই কোয়েশ্চেনটা, ক্লিয়ার? এটা লেটের ক্ষেত্রে, আর এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ক্লিয়ার? তো এবার চলো নেক্সট কোয়েশ্চেনে, তাহলে এখানে আমাদের হবে ডু আই, ক্লিয়ার হয়ে গেল। এবার 152 দাগ কী বলছে দেখো, 152 কী বলছে আমরা দেখব। 152 কী বলছে দেখো, দ্য ওয়ার্কার্স আর হেল বেন্ট অ্যাট গেটিং হোয়াট ইজ ডিউ টু দেম, মানে তাদের কাছে তাদের যেটুকু বকেয়া, তাদের যেটুকু প্রাপ্য, সেই প্রাপ্য পাওয়ার জন্যে দ্য ওয়ার্কার্স কর্মীরা আর হেল বেন্ট, এই হেল বেন্ট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, কর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ পেতে হোয়াট ইজ ডিউ টু দেম, তাদের কাছে তাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্যটা পাওয়ার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে? দুটো ফ্রেজ আছে, হেল বেন্ট, HEL, হেল বেন্ট অন, ঠিক আছে? আর হচ্ছে শুধু যদি বেন্ট অন বলি, বেন্ট অন তার মানে কি, এই দুটো ফ্রেজের মিনিং হচ্ছে কি, দৃঢ় প্রতিজ্ঞ মানে হচ্ছে ডিটারমাইন্ড মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ কোনো কিছু পেতে বা কোনো কিছু করতে, ক্লিয়ার? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমাদের কি বসছে, অন বসছে, হেল বেন্ট অন ডুইং সামথিং বা হেল বেন্ট অন হ্যাভিং সামথিং, ঠিক আছে? তাহলে এখানে করা বলছে, তাহলে হেল বেন্ট অ্যাড হবে না অন হবে, আর অন যেহেতু প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি, দেখো গেটিং রয়েছে। তো দ্য ওয়ার্কার্স আর কর্মীরা হয় হেলবেন্ট দৃঢ় প্রতিজ্ঞ অন গেটিং পেতে, তাহলে অন গেটিং, এ ইজ দ্য কারেক্ট আনসার, হেলবেন্ট অন গেটিং, ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট 153 কী বলছে দেখো, 153 কী বলছে আমরা দেখবো। 153 কী বলছে দেখো, 153 বলছে যে, বাক্যটা একটু বড় আছে, বলছে ওয়েন ইট ওয়াজ ফিয়ার্ড, যখন এটা ভয় পাওয়া গেছিলো, এই বিষয়ে ভয় পাওয়া হয়েছিল, দ্যাট যে দ্য সার্ফ মানে কৃতদাসেরা মাইট গো টু ফর, যেতে পারে সম্ভবত অনেক দূর পর্যন্ত, অ্যান্ড গেইন দেয়ার ফ্রিডম, এবং তাদের স্বাধীনতা পেতে পারে, ফ্রম সার্ফডম, দাসত্ব থেকে, ঠিক আছে? তখন এই ভয়টা যখন তারা পেয়েছিল, কোন শাসকেরা, তারা কি করেছিল, দ্য প্রোটেস্ট্যান্ট, আপত্তিকারীরা, ঠিক আছে? শাসকরা কি করেছিল, লিডার্সরা, তাহলে আপত্তিকারী যে সমস্ত লিডার ছিল, নেতারা ছিল, তারা অংশগ্রহণ করেছিল রাজকুমারীর সঙ্গে, প্রিন্সেসের সঙ্গে, ড্যাশ ক্র্যাশিং দেম, তাদেরকে দমন করাতে। বাক্যটা আমি ছোট করছি, শুধু এইখান থেকে শুরু করছি, দ্য প্রোটেস্ট্যান্ট লিডার্স, আপত্তিকারী নেতারা অংশগ্রহণ করেছিল রানীর সাথে বা রাজকুমারীর সাথে, ক্রাশিং দেম, তাদেরকে, কৃতদাসদেরকে দমন করার জন্য। নির্দিষ্ট কোনো বিষয়ে কোনো কিছু করা বললে, নির্দিষ্ট কোনো বিষয়ে কিছু করা বা নির্দিষ্ট কোনো বিষয় মেনশন থাকলে, সেই কোনো নির্দিষ্ট বিষয়ে কিছু করা বোঝালেই আমাদের প্রিপোজিশন হবে ইন, আর ইন যেহেতু প্রিপোজিশন, ইনের পরে কোনো ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হবে, ING। তাহলে এখানে দেখো ক্রাশ মানে দমন করা, নেতারা অংশগ্রহণ করেছিল রাজকুমারীর সঙ্গে, তাদেরকে দমন করতে, তাহলে দমন করা নির্দিষ্ট বিষয়, আগে প্রিপোজিশন হবে ইন, আর ক্রাশ হচ্ছে ভার্ব, তার আইএনজি তো আছেই, তাহলে ইন ক্রাশিং দেম হবে, ঠিক আছে? বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? জয়েন্ট দ্য প্রিন্সেস ইন ক্রাশিং দেম, ওকে? এবার চলো নেক্সট 154 কী বলছে দেখো, 154 কী বলছে আমরা দেখে নেবো। 154 বলছে যে, 154 বলছে যে, ইফ দ্য রুম হ্যাভ বিন ব্রাইটার, মানে বলতে চেয়েছে যদি রুমটা একটু বেশি উজ্জ্বল হতো, আই উড হ্যাভ বিন এবল টু রিড, আমি সমর্থ হতাম পড়তে, ফর এ ওয়াইল, কিছু সময়ের জন্য, বিফোর বেড টাইম, শোয়ার আগে। দেখো একটা নিয়ম বলেছিলাম, সেটা কি বলেছিলাম, ইফের সঙ্গে
যদি হ্যাড প্লাস V3 থাকে, ইফের সঙ্গে হ্যাড প্লাস V3 থাকে, বাক্যের অন্য অংশে কী হবে, উড হ্যাভ হবে বা কুড হ্যাভ হবে, COULD, উড হ্যাভ বা কুড হ্যাভ। এবার এই বাক্যগুলোর বাংলা অর্থ কী হয়, যদি আমি এটা করতাম তাহলে আমি পারতাম, যদি এটা হতো তাহলে হয়তো আরও ভালো হতো, ঠিক আছে। এই রকম বাক্যগুলোকে আমরা ইফের সঙ্গে হ্যাড V3 অন্য অংশে কুড হ্যাভ বলবো। এবার এখানে কি বলেছে দেখো, ইফ দ্য রুম হ্যাভ বিন বেটার, প্রথম কথা এখানে হ্যাভ হবে না, ইফ দ্য রুম হ্যাভ বিন, হ্যাড হওয়ার কথা ছিল, ঠিক আছে, সেটা নেই। তো তাহলে আমরা দেখবো, দেখো পরের অংশে উড হ্যাভ কুড হ্যাভ রয়েছে, দ্য আই উড হ্যাভ বিন, তাহলে উড হ্যাভ কুড হ্যাভ রয়েছে, কিন্তু নিয়ম হচ্ছে ইফের সঙ্গে হ্যাড V3 লাগবে, ঠিক আছে। তাহলে অপশান দেখো, যেহেতু এখানে হ্যাভ রয়েছে, হ্যাভটা হবে না, ক্লিয়ার। এইবার দেখো, এইবার কি বলছে, তাহলে ইফের সঙ্গে দেখো প্রথমে এখানে ওয়াজ রয়েছে, এ অপশানে হবে না, বিতে আর রয়েছে, হবে না। এবার দেখো নো ইমপ্রুভমেন্ট, আর সিতে হ্যাড দিয়ে শুরু হয়েছে, হ্যাড দিয়ে। তো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যখন হ্যাড দিয়ে আমরা বাক্য শুরু করব, হ্যাড দিয়ে যখন এই ধরনের বাক্যগুলো শুরু করব, ইফ না থাকলেও হ্যাড কিন্তু ইফের কাজ করবে, হ্যাড ইফের কাজও করবে, হ্যাড ইফের কাজ মানে কি, ইফের মানে হবে কি যদি, তাহলে হ্যাড দিয়ে যদি আমরা বাক্য শুরু করি, তাহলে হ্যাড ইফের কাজও করবে, আবার হ্যাডের কাজও করবে, ঠিক আছে, দুটো কাজ একসঙ্গে করবে। তাহলে অপশান দেখো, সিটাকে আমরা কারেক্ট অপশান ধরি। মিনিং কি হচ্ছে, হ্যাড দ্য রুম বিন ব্রাইটার, যদি রুমটা আরও বেশি, তাহলে হ্যাডের মিনিং হবে কি, যদি, হ্যাডের মিনিং হবে যদি। হ্যাড দ্য রুম বিন ব্রাইটার, যদি রুমটা আরও বেশি ব্রাইটার হতো, আই উড হ্যাভ বিন এবল টু রিড, আমি পড়তে সমর্থ হতাম, ক্লিয়ার। তাহলে ইফ দিয়েও লিখতে পারবো, হ্যাড দিয়েও লিখতে পারবো। যখন হ্যাড দিয়ে বাক্য শুরু হবে, হ্যাড একসঙ্গে দুটো কাজ করবে, হ্যাডের কাজও করবে, আবার ইফের কাজও করবে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট 155। 155। আচ্ছা, এটার একটুখানি এক্সাম্পল দিয়ে একটু ভালো করে বুঝিয়ে দিই। ধরো আর একটা আমি এক্সাম্পল দিই, ইফ দিয়েই বলি, ইফ আই হ্যাড ডান দ্যাট, ইফ আই হ্যাড ডান দ্যাট, যদি আমি ওটা করতাম, ইফ আই হ্যাড ডান দ্যাট, যদি আমি ওটা করতাম, I could have, COULD, I could have solved that, solved, solved that, ভালো করে বোঝো। তাহলে আমি এটা কি করলাম, ইফ আই হ্যাড ডান দ্যাট, তাহলে ইফের সঙ্গে হ্যাড প্লাস V3 আছে, হ্যাড প্লাস V3, ডান V3, ডু ডিড ডান। তাহলে ইফ আই হ্যাড ডান দ্যাট, যদি আমি ওটা করতাম, আই কুড হ্যাভ সলভড দ্যাট, আমি ওটা সম্ভবত বা আমি ওটা পারতাম সমাধান করতে, ক্লিয়ার। এবার এখানে আমি ইফ দিয়ে শুরু করেছি, এই বাক্যটা আমি দেখো ইফ না দিয়ে আমি এই হ্যাড দিয়েও শুরু করতে পারি। কী হবে, বাক্যটা শুধু হবে হ্যাড আই ডান দ্যাট, হ্যাড আই ডান দ্যাট। তাহলে হ্যাডের মানে এখানে ইফের কাজও করছে, আবার হ্যাডের কাজও করছে। যদি আমি ওটা করতাম, সেম পরের অংশটা লিখে দেবো, দ্যাট আই কুড হ্যাভ সলভড, SOLVD, আই কুড হ্যাভ সলভড দ্যাট, ক্লিয়ার। তাহলে ইফ দিয়ে লিখলেও হবে, হ্যাড দিয়ে লিখলেও হবে। তো সেটাই এখানে হয়েছে, সেটাই এখানে আমরা ইউজ করেছি, হ্যাড দ্য রুম বিন ব্রাইটার, ক্লিয়ার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, দুটোর মিনিং কিন্তু সেম। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখবো। নেক্সট কোয়েশ্চেন 155 দাগ 155 কী বলছে দেখো, 155। হ্যাঁ, 155 বলছে যে হিজ পাওয়ারফুল ডিজায়ার, আর পাওয়ারফুল মানে হচ্ছে ক্ষমতাবান, শক্তিশালী যে ইচ্ছা, ব্রট অ্যাবাউট, তো ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং অ্যাবাউট, যার মিনিং হচ্ছে ব্রিং অ্যাবাউট হচ্ছে ঘটানো, ঘটানো, ক্লিয়ার। তাহলে বলছে হিজ, তার যে ক্ষমতাবান যে ইচ্ছা শক্তি, যে পাওয়ারফুল ডিজায়ার, পাওয়ারফুল ইচ্ছা শক্তি, ব্রট অ্যাবাউট ঘটিয়েছিল হিজ ডাউনফল মানে পতন। তাহলে কারোর শক্তিশালী যে ইচ্ছা শক্তি, শক্ত ইচ্ছা শক্তি, মজবুত ইচ্ছা শক্তি, এটা পতন ঘটানোর কারণ হতে পারে। তো এটা মিনিংয়ের দিক থেকে ইললজিক্যাল, ঠিক আছে, আমরা অপশন দেখলে বুঝতে পারবো। ইন্টেন্স ডিজায়ার, তীব্র ইচ্ছা কারোর পতন ঘটাতে পারে না, ঠিক আছে। হিজ ডিজায়ার ফর পাওয়ার, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। হিজ ডিজায়ার, তার যে ইচ্ছা, ফর পাওয়ার, ক্ষমতার যে তার ইচ্ছা, ক্ষমতার যে লোভ, সেই ক্ষমতার লোভটা কিন্তু তার পতন ঘটিয়েছিল। এটা লজিক্যালি কারেক্ট, ঠিক আছে, ওকে। আর ফিটাল ডিজায়ার মানে মারণাত্মক ইচ্ছা। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। হিজ ডিজায়ার, তার ইচ্ছা বা লোভ, ফর পাওয়ার, ক্ষমতার যে লোভ, ক্ষমতার যে ইচ্ছা, ক্ষমতা পাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাটা, সেই লোভটা কিন্তু ব্রট অ্যাবাউট ঘটিয়েছিল তার ডাউনফল, পতন, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রচুর বার কিন্তু এটা কোয়েশ্চেনটা পরীক্ষাতে এসেছে। নেক্সট চলো, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে হ্যাঁ, এই কারণেই আমি বলি কি মিনিংটা বুঝলে তোমাদের কিন্তু 100%-এর বেশি, মানে কি বেশি 95%, 98% তোমাদের কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে যদি তোমরা আনসার করো ঠিকভাবে। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে ডিউরিং হিজ লং ডিসকার্স মানে হচ্ছে কিন্তু দীর্ঘ বক্তৃতাকে বলি ডিসকার্স।
তাহলে ডিউরিং হিজ লং ডিসকাস, তার যে দীর্ঘ বক্তৃতা, সেই ডিউরিং মানে সময়, তার দীর্ঘ বক্তৃতার সময় হি ডিড নট টাচ দ্যাট পয়েন্ট, সেই পয়েন্টটা তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, দ্যাট পয়েন্ট ওই পয়েন্টটা কিন্তু তিনি টাচ করেননি, মানে বলতে চেয়েছে মেনশান করেননি, মেনশান করেননি, তুলে ধরেননি, ঠিক আছে। এই মেনশান করার একটা ফ্রেজাল ভার্ব টাচ দিয়ে কি হবে, টাচ অন, বি ইজ দ্য কারেক্ট আনসার। টাচ অন মানে কিন্তু মেনশান করা, কোনো কিছু বলার সময় যদি কোনো একটা পয়েন্ট, কোনো একটা টপিক আমি মেনশান করি, সেটাকে বলবো টাচ অন, ক্লিয়ার, টাচ অন। ডিউরিং হিজ লং ডিসকার্স হি ডিড নট টাচ অন দ্যাট পয়েন্ট। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব রিলেটেড প্রবলেম। নেক্সট চলো 157 কী বলেছে দেখো, 157 বলছে ওয়াইল ক্রসিং দ্য হাইওয়ে, যখন হাইওয়েটা বড় রাস্তাটা ক্রস করছিল, এ 5-year-old চাইল্ড, একটা 5 বছর বয়সী শিশু, ওয়াজ নকড আউট বাই এ পাসিং কার, পাশ থেকে যাওয়া একটা গাড়ির দ্বারা সে কী হয়েছিল, ধাক্কা খেয়েছিল। দেখো নক ডাউন, KNOCK নক ডাউন, DOW নক ডাউন, আর একটা ফ্রেজাল ভার্ব আছে হচ্ছে নক আউট, KNOCK নক আউট, এই দুটোর মিনিং আছে। এই নক আউটের মানে হচ্ছে অচেতন হয়ে যাওয়া, আনকনশিয়াস, CONSCIOUS, ঠিক আছে, আনকনশিয়াস মানে চেতনা হারিয়ে ফেলা, তখন বলবো হচ্ছে নক আউট, ঠিক আছে। যেমন ধরো এটা এই ওয়ার্ডটা সাধারণত বক্সিংয়ের ক্ষেত্রে, কেউ কাউকে আঘাত করেছে, মেরে অচেতন করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা নক আউট ইউজ করবো। আর নর্মাল যদি কোনো গাড়িতে, কোনো যানবাহনে ধাক্কা খাওয়া বলে, তখন আমরা নক ডাউনের মানে হচ্ছে নর্মাল ধাক্কা খাওয়া, ক্লিয়ার। এবার এই ধাক্কা খেয়ে কিন্তু মারাও যেতে পারে, তো গাড়িতে কিছু হলে আমরা নক ডাউনই ইউজ করব। আর কাউকে যদি কেউ মেরে অচেতন করে ফেলে, তখন সেটাকে আমরা বলবো নক আউট, ঠিক আছে। যেমন এটা বক্সিংয়ে আমরা ব্যবহার করতে দেখি এই শব্দটা, ঠিক আছে, দ্য বক্সার ওয়াজ নকড আউট। তো এখানে কি বলছে, ওয়াইল ক্রসিং দ্য হাইওয়ে, যখন হাইওয়েটা ক্রস করছিল, এ 5-year-old চাইল্ড, একটা 5 বছর বয়সী শিশু, ওয়াজ নকড আউট হবে না, এখানে নক ডাউন, কারণ আমরা জানি যানবাহনে কোনো কিছু ধাক্কা খাওয়ার কথা বললে আমরা নক ডাউন ফ্রেজাল ভার্বটা ইউজ করবো। ওয়াজ নক ডাউন প্যাসিভ, কিন্তু দেখো ওয়াজ ওয়ারের পরে মেইন ভার্বের থার্ড ফর্ম, এখানে নকড রয়েছে, নক ডাউন বাই এ পাসিং কার, ওকে ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 157 কি বলেছে দেখো, 158 বলেছে 5 years ago, 5 বছর আগে, টুডে আজকের দিনে, আই অ্যাম সিটিং, তাহলে 5 বছর আগে, তাহলে এগো আছে মানেই বুঝতে পারছো পাস্ট টেন্স, অতীতকাল, একটা অতীতকালের কথা বলেছে। 5 বছর আগে টুডে আজকের দিনে, আই অ্যাম সিটিং ইন এ স্মল জাপানিজ কার, তাহলে কন্টিনিউয়াস টেন্স, তাহলে অ্যাম সিটিং হবে না, ওয়াজ সিটিং, আমি বসেছিলাম। 5 বছর আগে টুডে আজকের দিনে, আই ওয়াজ সিটিং ইন এ স্মল জাপানিজ কার, বসেছিলাম, এবং জাপানিজ কারে বসে কী করছিলাম, ড্রাইভিং অ্যাক্রস পোল্যান্ড, এবং পোল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম টুয়ার্ডস বার্লিনের দিকে। যেহেতু পাস্টের সেন্স, অ্যামটা ওয়াজ হবে, ক্লিয়ার। আই সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার হতো। এবার নেক্সট হলে 159 কী বলছে দেখো, তাহলে এখানে অপশানটা কোথায়, ওয়াজ সিটিং, এ ইজ দ্য কারেক্ট আনসার। 159 কী বলছে দেখো, 159 বলছে প্লিজ মেক ইট আ পয়েন্ট, মানে আচ্ছা বলছে প্লিজ মেক ইট আ পয়েন্ট টু সেন্ড ইয়োর লেটার ড্যাশ মাই অ্যাড্রেস, অ্যাট মাই অ্যাড্রেস বলেছে। এই মেক ইট এ পয়েন্ট মানে কি, একটা মেক ইফোর্ট বলছে, একটু প্রচেষ্টা করো, মেক ইট এ পয়েন্ট মানে একটা প্রচেষ্টা করো, প্লিজ দয়া করে প্রচেষ্টা করো, টু সেন্ড পাঠাতে বা পাঠানোর জন্য, ইয়োর লেটার তোমার চিঠিটা, ড্যাশ মাই অ্যাড্রেস, তাহলে কোনো জায়গায় পাঠাবো, তাহলে কোনো জায়গায় বললে কোনো জায়গার দিকে, যাওয়া আসা পাঠানো, টু সেন্ড দিস লেটার টু মাই অ্যাড্রেস, ঠিক আছে। আর এটার সঙ্গে গুলিয়ে ফেলবে না, যখন পার্টিকুলার কোনো অ্যাড্রেসের নামটা থাকবে, কোন অ্যাড্রেসে চিঠি পাঠাবে, ঠিক আছে, অ্যাড্রেসের নাম থাকবে, কোনো লোকেশান থাকবে, কোনো পজিশান থাকবে, বলেছিলাম পার্টিকুলার কোনো অ্যাড্রেস, ADDRESS, শুধু অ্যাড্রেস তো এখানে ওয়ার্ডটা আছে, এখানে অ্যাড্রেস ওয়ার্ড আছে, অ্যাড্রেস কোন অ্যাড্রেস সেই নামটা মেনশন করা থাকবে, পার্টিকুলার কোনো অ্যাড্রেস, পার্টিকুলার কোনো লোকেশান, ঠিক আছে, পার্টিকুলার কোনো পজিশান, ঠিক আছে, পার্টিকুলার কোনো পজিশান বা পার্টিকুলার কোনো কর্নার, CORNER কর্নার, এরকম বোঝালে তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অ্যাট হবে। আই ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, দরজার কাছে, একটা লোকেশন বলছে, তখন কিন্তু অ্যাট হবে। তাহলে পার্টিকুলার লোকেশান, কোনো কর্নার, কোনো পজিশান, কোনো অ্যাড্রেসটা মেনশন থাকবে, ঠিক আছে, অ্যাড্রেস বলা থাকবে। যেমন প্রত্যেকেরই আমাদের একটা অ্যাড্রেস থাকে, সেই পার্টিকুলার অ্যাড্রেস বললে প্রিপোজিশন হবে অ্যাট, কিন্তু এখানে অ্যাড্রেস বলেনি, এখানে পাঠাতে শুধু অ্যাড্রেস ওয়ার্ডটা আছে, সেন্ড দিস লেটার টু মাই অ্যাড্রেস, ঠিক আছে, টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি, ক্লিয়ার। 160, হ্যাঁ, এবার 160 কী বলছে দেখো, 160 বলছে যে 160 কী বলছে, ইফ ইউ আর লিভিং নিয়ার আ মার্কেট প্লেস, যদি তুমি বাস করছো একটা মার্কেট প্লেসের পাশে, ঠিক আছে, বাজারের পাশে, ইউ শুড বি রেডি, তোমার উচিত রেডি থাকা,
টু বিয়ার দ্য ডিস্টারবেন্সেস কজড বাই ট্রাফিক, যানবাহন চলাচলের ফলে যে ডিস্টারবেন্স হবে, গোলযোগ হবে, ঝামেলা হবে, হৈহুল্লোড় হবে, সেটাকে কিন্তু তোমাকে সহ্য করার জন্য তৈরি থাকতে হবে। সহ্য করা, তো সহ্য করা ইংলিশ কি? সহ্য করা ইংলিশ হচ্ছে বিয়ার, একটা ফ্রেজাল ভার্ব আছে সহ্য করা, বিয়ার উইথ। বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। আর এখানে দেখো বিয়ার উইথ, টু বিয়ার উইথ ইজ দ্য কারেক্ট আনসার। আর বিয়ার অ্যাওয়ে, এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে মানে কি? বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছু বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। বিয়ার মানে যেমন সহ্য করা, আবার বিয়ার মানে বহন করা হবে, ঠিক আছে? তো বিয়ার উইথ সহ্য করা, বিয়ার অ্যাওয়ে মানে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে এখানে সহ্য করার কথা বলেছে, ডিস্টারবেন্সটাকে তোমাকে বহন করতে হবে না, সহ্য করতে হবে। যদি তুমি একটা মার্কেট প্লেসে থাকো, তোমাকে তৈরি থাকতে হবে সহ্য করার জন্যে ডিস্টারবেন্স, হৈহুল্লোড় কজড বাই দ্য ট্রাফিক, যানবাহনের ফলে যেটা তৈরি হবে। তাহলে বিয়ার উইথ ইজ দ্য কারেক্ট আনসার, সহ্য করা। এবার চলো 161 কি বলেছে দেখো। 161 বলছে যে 161 কি বলছে? 161 বলছে আই হোপ ইউ ওন্ট অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে আপত্তি করা, বিরোধিতা করা। অবজেক্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসবে, দেখো টু রয়েছে, ঠিক আছে? তাহলে আই হোপ আমি আশা করছি যে ইউ ওন্ট অবজেক্ট, তুমি আপত্তি করবে না। টু মি মানে তো আমাকে, বলছে আমার দেখাটা, হোয়াইল ইউ ওয়ার্ক, যখন তুমি কাজ করো তখন আমি তোমাকে দেখব, এই যে আমার দেখাটা, এই দেখাটা তুমি বিরোধিতা করবে না, আপত্তি জানাবে না। তাহলে প্রথম কথা অবজেক্টের পরে টু বসে, এখানে টু আছে তাহলে কারেক্ট। এবং এখানে মি মানে আমাকে, আর আমার দেখা মানে মাই ওয়াচিং, মাই WATCHING, মাই ওয়াচিং হবে, আমার বললে মাই হবে, তাহলে মাই ওয়াচিং, ঠিক আছে? টু মাই ওয়াচিং, সি ইজ দ্য কারেক্ট আনসার। আই হোপ ইউ ওন্ট অবজেক্ট টু মাই ওয়াচিং হোয়াইল ইউ ওয়ার্ক। ক্লিয়ার? চলো নেক্সট 162 কি বলছে দেখো। 162 বলছে 162 ইউ ক্যান নট ফরবিড হিম লিভিং। ফরবিড মানে কিন্তু নিষেধ করা। তো এটা বলার আগে আমি একটা এক্সাম্পল দেবো, কয়েকটা ওয়ার্ড। সেটা হচ্ছে কি প্রিভেন্ট। প্রিভেন্ট মানে হচ্ছে বাধা দেওয়া। প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের বসবে হচ্ছে ফ্রম, প্রিভেন্ট ফ্রম। আর একটা আছে প্রহিবিট। প্রহিবিট নিষেধ করা, প্রহিবিট, এরপরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম। তাহলে প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম। হিন্ডার, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, এরপরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, হিন্ডার ফ্রম। অ্যাবস্টেইন, ABSTAIN, অ্যাবস্টেইন সংযত করে রাখা, ফ্রম প্রিপোজিশন হবে এরপরে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাবস্টেইন ফ্রম। রিফ্রেইন বিরত থাকা, রিফ্রেইন REFRAIN, রিফ্রেইনের পরেও ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, ঠিক আছে? আর কি হবে? আর হচ্ছে তোমার ডিসুয়েড, DISSUADE, ডিসুয়েড মানে কাউকে ভুলিয়ে ভালিয়ে থামিয়ে রাখা, ডিসুয়েড করা। এরপরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, হিন্ডার ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, ঠিক আছে? আর ফ্রম এদের পরে প্রিপোজিশন বসবে। আর আমরা জানি যে প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার কিন্তু ING ফর্ম হয়, VING। ক্লিয়ার? তাহলে দেখো এই এদের মতো ওয়ার্ড, এই নিষেধ করা, থামিয়ে রাখা, বাধা দেওয়া, এদেরই মতনই একটা ওয়ার্ড হচ্ছে ফরবিড। ফরবিড মানে হচ্ছে কিন্তু নিষেধ করা, ঠিক আছে? এইবার দেখো, কিন্তু এদের মতন ওয়ার্ড হওয়া সত্ত্বেও এদের পরে কিন্তু ফ্রম বসবে না। এদের পরে কি বসবে? এই ওয়ার্ডের পরে কিন্তু ফ্রম আসবে না, টু আসবে, টু। এই কারণে এক্সাম্পলগুলো দেয়, এক্সাম্পলগুলো তোমরা নোট ডাউন করে নেবে। এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম হবে এবং ভার্ব আসলে তারা ING ফ্রম হবে, ফ্রম গোয়িং, ঠিক আছে? আই প্রিভেন্টেড হিম ফ্রম গোয়িং দেয়ার, আমি তাকে বাধা দিয়েছিলাম সেখানে যাওয়ার থেকে, ঠিক আছে? প্রিভেন্টেড হিম। কিন্তু ফরবিডের ক্ষেত্রে সেম একই রকম অর্থযুক্ত হওয়া সত্ত্বেও এই ওয়ার্ডগুলোর মতো এদের পরে কিন্তু ফ্রম আসবে না, টু আসবে। তাহলে কি হবে? ইউ ক্যান নট ফরবিড হিম টু লিভ। আর টুর পরে ভার্বের কি হয়? টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ইউ ক্যান নট, ব্যাপারটা কি হচ্ছে একটু দেখে নাও। তাহলে হচ্ছে ইউ ক্যান নট ফরবিড, তুমি তাকে নিষেধ করতে পারো না, তাকে টু বললাম কি টু আসবে। ফরবিড এদের মতো ওয়ার্ড হওয়া সত্ত্বেও ফ্রম আসবে না, টু। আর টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম লিভিং হবে না, শুধু লিভ হবে, LEAVE। কোথায় আছে অপশন? হ্যাঁ, সি ইজ দ্য কারেক্ট আনসার। ইউ ক্যান নট ফরবিড হিম টু লিভ। ক্লিয়ার? এবার চলো নেক্সট ওয়ার্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সব নোট ডাউন করে নেবে। এবার কি বলছে দেখো 163। হ্যাঁ 163 কি বলছে দেখো, বলছে ইউ হ্যাভ কাম হিয়ার, তুমি এখানে এসেছো উইথ আ ভিউ টু ইনসাল্ট মি। তো টুর পরে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আমরা জানি যে টু থাকা সত্ত্বেও অ্যাপ্রোপ্রিয়েট কিছু ফ্রেজের পরে ভার্বের কিন্তু ING হয় টু থাকা সত্ত্বেও। যেমন হচ্ছে উইথ এ ভিউ টু, এরপরে ভার্বের ING হবে। এটা একটা উইথ এ ভিউ টু মানে হচ্ছে এই উদ্দেশ্য, উইথ এ ভিউ টু, ঠিক আছে? আমরা বলতে পারি লুকিং ফরওয়ার্ড, ঠিক আছে? লুকিং ফরওয়ার্ড এরপরে ভার্বের ING।
অ্যাডিক্টেড টু, ADDICTED, অ্যাডিক্টেড টু এর পরে কিন্তু ভার্বের আইএনজি। আর কি আছে? আর হচ্ছে যে কোনো বি ভার্ব, অ্যাম ইজ আর, আর হচ্ছে ওয়াজ ওয়্যার এরপর যদি ইউজড থাকে, ইউজড টু, তাহলেও কিন্তু এরপরে ভার্বের আইএনজি। ক্লিয়ার? তাহলে উইথ এ ভিউ টু আছে, এখানে ইনসাল্টটা ইনসাল্টিং হবে, উইথ এ ভিউ টু ইনসাল্টিং মি, এ ইজ দ্য কারেক্ট আনসার। ইউ হ্যাভ কাম হিয়ার, তুমি এখানে এসেছো উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? ইনসাল্টিং মি, আমাকে ইনসাল্ট করার, অপমান করার উদ্দেশ্য নিয়ে। ক্লিয়ার? এবার চলো 164 কী বলছে দেখবো। হ্যাঁ, 164 কী বলছে দেখো, 164 বলছে 20 কিলোমিটার্স, 20 কিলোমিটার আর নট আ গ্রেট ডিস্টেন্স, একটা বিশাল দূরত্ব হয় না ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেলস, যে দ্রুত চলমান যে গাড়ির, এই আজকালকার দিনে যে গাড়ি পাওয়া যায়, তো এই সমস্ত দ্রুত চলমান যে যানবাহন, এই যানবাহনের দিনে 20 কিলোমিটার একটা বিরাট দূরত্ব হয় না। তাহলে দেখো 20 কিলোমিটার, একটা জায়গা থেকে এই প্লেসটা থেকে এই প্লেসের দূরত্ব মনে করো এই মাঝে 20 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এটা কি আমরা গুনতে পারবো? এই পুরো ডিস্টেন্সটা তো একটাই, তাহলে এটা সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলারই হবে। ক্লিয়ার? তাহলে 20 কিলোমিটার যদি সিঙ্গুলার হয় তাহলে তারপরে আর হবে না, এটা কিন্তু ইজ হবে। 20 কিলোমিটার্স ইজ নট, তাহলে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, এ ইজ দ্য কারেক্ট আনসার। 20 কিলোমিটার্স ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। ক্লিয়ার? 165 কী বলছে দেখো, হ্যাঁ 165 বলছে যে 165 বলছে দ্য মোর দে আর্ন মোর দে স্পেন্ড। কম্পারেটিভ সেন্টেন্সে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্ম, তার আগে আমরা সাধারণত বলি দা ইউজ করি না। যেমন ধরো আমি বললাম যে সুমন্ত ইজ স্মলার, স্মল হচ্ছে পজিটিভ ফর্ম, আমরা কম্পারেটিভ করছি স্মলার দেন, সুমন্ত ইজ স্মলার দেন সুদীপ, ঠিক আছে? সুমন্ত একটা ছেলে, সে অনেক বেশি ছোট সুদীপের থেকে। দেখো স্মলার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু আমরা দাঁত দেবো না। তাহলে যখন কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেন ইউজ করব, তখন কিন্তু কম্পারেটিভ যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তার আগে দা বসাবো না। সুমন্ত ইজ স্মলার দেন সুদীপ। এইবার দেখো কম্পারেটিভ ডিগ্রি থাকা সত্ত্বেও দু জায়গাতে আমাদের দা বসে। কোন ক্ষেত্রে? যখন একটা বাক্যে, এই বাক্যটা দিয়ে আমরা এক্সাম্পল দিই, যখন একটা বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকবে, দুটোর আগেই কিন্তু দা বসবে। দেখো এখানে একটা দা, এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি, এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি, প্রথমটাতে দা আছে, দ্বিতীয়টাতেও দা বসবে। এই রকম ক্ষেত্রে দ্য মোর দে আর্ন, যত বেশি তারা উপার্জন করে, দ্য মোর দে স্পেন্ড, যত বেশি তারা খরচা করে। তাহলে 1 নাম্বার পয়েন্ট কী পেলাম? একই বাক্যে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, ঠিক আছে, দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে। দ্য মোর আই আর্ন, দ্য মোর আই স্পেন্ড, দ্য মোর আই লার্ন, দ্য মোর আই নো, দ্য মোর আই লার্ন, দেখো কি বলছি, দ্য মোর আই লার্ন, LEARN, দ্য মোর আই লার্ন, দেখো দা দিয়েছি মোরের আগে, দ্য মোর আই লার্ন, যত আমি শিখি তত আমি জানি, দ্য মোর আই নো, ক্লিয়ার? যত আমি শিখি তত আমি জানি। ক্লিয়ার? তাহলে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগে দা বসবে, এটা 1 নম্বর ক্ষেত্র। আর একটা কম্পারেটিভ ডিগ্রি যখন বিটুইন বা অফ দিয়ে হবে, তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে। যেমন ধরো আমি বলি যে T2, একজন ব্যক্তি, T2 ইজ দ্য বেটার, দেখো বেটার কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসার কথা না, দা বসেছে। T2 ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। ক্লিয়ার? তাহলে দেখো কম্পারেটিভ ডিগ্রি যখন অফ বা বিটুইন, এখানে অফের জায়গায় আমরা বিটুইনও ইউজ করতে পারতাম, BETWEEN, ঠিক আছে? T2 ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ বা বিটুইন দ্য টু বয়েজ। যখন কম্পারেটিভ ডিগ্রি অফ বা বিটুইন দিয়ে থাকবে, তখন কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে, বা ধরো কোনো বাক্যে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, দুটোর আগে কিন্তু দা বসবে। তাহলে এখানে কি বলেছে দেখো, দুটো কম্পারেটিভ ডিগ্রি, দ্য মোর দে আর্ন, যত তারা খরচা করে, তাহলে এখানে একটা দা বসবে, দ্য মোর দে স্পেন্ড। ক্লিয়ার? কোন অপশনটা সঠিক হবে? দ্য মোর দে আর্ন, দ্য মোর দে স্পেন্ড, সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য মোর দে আর্ন, দ্য মোর দে স্পেন্ড। 166 কি বলছে দেখো, হ্যাঁ 166 কি বলছে, 166 বলছে ইট বিকেম ক্লিয়ার, এটা পুরো পরিষ্কার হয়েছিল, দ্যাট যে দ্য স্ট্রেঞ্জার্স, অচেনা ব্যক্তিরা, ওয়্যার হেডিং, এগোচ্ছে, হেড মানে যেমন মাথা, আবার হেড মানে হচ্ছে এগোনো, সামনের দিকে
এগোনো, এগিয়ে যাওয়া, ঠিক আছে। আর হেডিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টুয়ার্ডস। হেডিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কী হবে? হেড, মানে যখন এগোনো হবে তখন হেডিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টুয়ার্ডস। বি ইজ দ্য কারেক্ট আনসার। ইট বিকেম ক্লিয়ার, এটা পুরো পরিষ্কার হয়েছিল, দ্যাট যে দ্য স্ট্রেঞ্জার্স, অচেনা ব্যক্তিরা, ওয়ার হেডিং টুয়ার্ডস, ইনটু হবে না, হেডিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টুয়ার্ডস, হেডিং টুয়ার্ডস দ্য সিরিয়াস ডিজাস্টার, একটা মারাত্মক বিপর্যয়ের দিকে কিন্তু অচেনা ব্যক্তিরা এগোচ্ছে। ক্লিয়ার? তাহলে হেডিংয়ের পরে টুয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট, বি। এবার ছিল 167 কি বলছে দেখো, বলছে আই উড হ্যাভ ওয়েটেড। দেখো উড হ্যাভের পরে উড হ্যাভ রয়েছে একটা অংশে, আই উড হ্যাভ ওয়েটেড মিনিং কী হবে? আমি অপেক্ষা করতে পারতাম ফর ইউ, তোমার জন্য, অ্যাট দ্য স্টেশন। স্টেশন দেখো, স্টেশন একটা পার্টিকুলার অ্যাড্রেস, তার আগে অ্যাট বসেছে। তাহলে আই উড হ্যাভ ওয়েটেড ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারতাম, সেই আবার ওই ফরমেশন চলে আসছে। ইফের সঙ্গে হ্যাড ভিতরি থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ কুড হ্যাভ হবে। ফরমেশনটা আমাদের কি হচ্ছে একটু আগে আমরা করলাম, ইফের সঙ্গে হ্যাড প্লাস ভিতরি হলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ বা কুড হ্যাভ, COULD, উড হ্যাভ বা কুড হ্যাভের ফরমেশন। দেখো একটা অংশে উড হ্যাভ রয়েছে, আই উড হ্যাভ ওয়েটেড ফর ইউ, মিনিংটা কী হবে? বাংলা অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারতাম স্টেশনে। ইফ, যদি, আই হ্যাড নোন, যদি আমি জানতাম, এখানে নিউ আছে, তাহলে ইফের সঙ্গে হ্যাড ভিতরি হবে। ইফ আই হ্যাড, আর নোর থার্ড ফর্ম কি? নোন, KNOWN, ঠিক আছে, KNOWN। ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, তাহলে হ্যাড নোন, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ উড কাম, যদি আমি জানতাম তুমি আসবে। ইফ আই হ্যাড নোন, তাহলে ইফের সঙ্গে হ্যাড ভিতরি, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 168 কি বলছে দেখো, 168 বলছে মাই ওপিনিয়ন ফর দ্য ফিল্ম ইজ দ্যাট, বলছে এই মুভিটা সম্পর্কে আমার যে মতামত, যে মতামতটা ইজ হলো দ্যাট যে ইট উইল ব্যাগ দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা জাতীয় পুরস্কার পাবে, জয়লাভ করবে, ঠিক আছে। ব্যাগ মানে এখানে জয়লাভ করা, উইন করা। তাহলে ওপিনিয়নের পরে আমরা অ্যাবাউটও বসাতে পারি, ওপিনিয়নের পরে আমরা অ্যাবাউট বা অন, দুটো সেম মিনিং, ঠিক আছে, ওপিনিয়ন আর অন বিষয়। তাহলে এখানে কি বলছে? মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য ফিল্ম, এই ফিল্ম সম্পর্কে আমার মতামতটা হলো যে এটা জিতবে ন্যাশনাল অ্যাওয়ার্ড। অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু অ্যাবাউট আর অন ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে, আমরা অ্যাবাউটের জায়গায় অনও বসাতে পারি, দুটোই ইকুয়ালি কিন্তু কারেক্ট। মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য ফিল্ম, এবার এটা ডিপেন্ড করবে এক্সামিনারের ওপরে, সেই নির্দিষ্ট এক্সাম বোর্ডের ওপরে, যে তারা অ্যাবাউট নেবে না ইন নেবে, ঠিক আছে, দুটোই কিন্তু কারেক্ট। ওপিনিয়ন অ্যাবাউট, ওপিনিয়ন অন, দুটোই ইন্টারচেঞ্জেবল, দুটোই কারেক্ট। এবার এটা ডিপেন্ড করবে যে এক্সামাইন যেটা করবে, সেই যে বোর্ড, স্পেসিফিক যে বোর্ড, সেই বোর্ড ডিফাইন করবে বা ডিসাইড করবে যে অ্যাবাউট নেবে না অন নেবে, ঠিক আছে, দুটোই কিন্তু ইকুয়ালি কারেক্ট। তাহলে মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য ফিল্ম, আমরা এখানে অ্যাবাউট নিই, যে কোনো একটা নিলেই হবে। মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য ফিল্ম ইজ দ্যাট, এই ফিল্ম সম্পর্কে আমার মতামত, কিন্তু সম্পর্কে আসছে বলে আমি বারবার অ্যাবাউট নিতে বলছি, ঠিক আছে। মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য ফিল্ম ইজ দ্যাট ইট উইল ব্যাক দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। ক্লিয়ার? এবার চলো নেক্সট 169। হ্যাঁ 169 কি বলছে দেখো, 169 বলছে যে উই ওয়্যার নট দ্য ওয়াইজার, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে, নান দ্য ওয়াইজার। ওয়াইজ মানে হচ্ছে পণ্ডিত, ওয়াইজ আর এর সঙ্গে একটা আর, ওয়াইজার। এই নান দ্য ওয়াইজার এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এর মিনিং হচ্ছে, ওয়াইজ বলছে এর মিনিং হচ্ছে কেউ তোমাকে বোঝানোর চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে তোমাকে বোঝাচ্ছে, সেই বোঝানো সত্ত্বেও তুমি কিন্তু বুঝতে পারছো না, তাই তো? কেউ তোমাকে বোঝাচ্ছে, সেই বোঝানোটা সত্ত্বেও তুমি যখন বুঝতে পারবে না, তখন তুমি বলবে যে আই এম নান দ্য ওয়াইজার, আমি পণ্ডিত নই, ঠিক আছে, বোঝানো সত্ত্বেও আমি বুঝতে পারছি না। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটা নট দ্য ওয়াইজার না, নান দ্য ওয়াইজার, এ ইজ দ্য কারেক্ট আনসার। উই ওয়্যার নান দ্য ওয়াইজার, আমরা পণ্ডিত ছিলাম না, ফর অল দিস এফোর্ট, এই প্রচেষ্টা সত্ত্বেও, টু এক্সপ্লেইন দ্য কেস টু আস, আমাদের কাছে এই যে ব্যাখ্যা করার প্রচেষ্টা করা হয়েছিল তা সত্ত্বেও আমরা বুঝতে পারিনি। তাহলে আমি সেটাই বললাম যে বোঝানো সত্ত্বেও যদি কেউ কিছু বুঝতে না পারে, তখন এই ফ্রেজটা আমরা ইউজ করে থাকি, নান দ্য ওয়াইজার, ঠিক আছে, একজন ব্যক্তির ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 170। 170 কি বলছে দেখো, হ্যাঁ 170 বলছে যে ইউ আর আস্কড, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, টু কপি দ্য লেটার, এই লেটারটা, এই লেটারগুলো, এই অক্ষরগুলো কপি করতে বলা হয়েছে ওয়ার্ড বাই ওয়ার্ড। দেখো দুটো ফ্রেজ আছে, একটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আর একটা হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে, এ দেখ একটা ওয়ার্ড ফর ওয়ার্ড, একটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আর একটা হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড, WORD, দুটো দু ক্ষেত্রে ইউজ হয়। ওয়ার্ড বাই ওয়ার্ড মানে হচ্ছে একটা একটা করে অক্ষর, এটা সাধারণত যখন তুমি কোনো ডকুমেন্ট, DOCUMENT, কোনো ডকুমেন্ট পড়বে, কোনো গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল ডকুমেন্ট বা কোনো একটা কন্ট্রাক্ট, TRACT কন্ট্রাক্ট, ঠিক আছে, তখন আমরা ইউজ করবো ওয়ার্ড বাই ওয়ার্ড, কারণ প্রত্যেকটা ডকুমেন্ট এবং কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষর কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বলতে পারি যে আই ওয়েন্ট থ্রু দ্য কন্ট্রাক্ট, আই ওয়েন্ট থ্রু, THROUGH, I went through
দ্য কন্ট্রাক্ট, CONTRACT, I went through the contract word by word, word by word, ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে পারি। কোনো কন্ট্রাক্ট যখন আমি পড়ছি, সেই কন্ট্রাক্ট পড়ার সময় আমি কিন্তু প্রত্যেকটা অক্ষর ভালো করে পড়ছি, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড, যেখানে এক একটা করে অক্ষর বোঝাবে, একটার পরে একটা অক্ষর, ঠিক আছে, সিঙ্গেল ইউনিট হিসাবে। আর ওয়ার্ড ফর ওয়ার্ডের মিনিং কি? ওয়ার্ড ফর ওয়ার্ড মানে একদম অক্ষরে অক্ষরে যা লেখা আছে সেইটা যদি আমি পুরো অক্ষরে অক্ষরে পড়ি, একটু কিছু বাদ দিচ্ছি না, ঠিক আছে তো, বা যেটা লেখা আছে আমার কাছে একটা কপি, কেউ একটা পেজ দিয়েছে, সেই পেজে যা লেখা আছে সেটা আমি লিখে দিলাম, তখন আমরা বলবো ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে, একদম হুবহু নকল করা। তো এখানে কি বলছে? ইউ আর আস্কড টু কপি দিস, তোমাকে বলেছে এটা কপি করতে, তাহলে এখানে নিশ্চয়ই কোনো ক্রুশিয়াল ডকুমেন্ট পড়ার কথা বলছে না, বা কোনো কন্ট্রাক্ট পড়ার কথা বলছে না, বা লেখার কথা বলছে না, তাহলে এখানে একটা কপি করতে বলছে কোনো একটা চিঠি, হুবহু যা লেখা আছে তাই, তাহলে ওয়ার্ড ফর ওয়ার্ড ইজ দ্য কারেক্ট আনসার, ওয়ার্ড ফর ওয়ার্ড। ইউ আর আস্কড টু কপি দিস লেটার, ওয়ার্ড ফর ওয়ার্ড, এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিফারেন্সটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। এবার চলো 81 কি বলছে দেখো, 81, হ্যাঁ 81 কি বলছে, এই 81 না 71 কি বলছে দেখো, বলছে কালিদাস ইজ আ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস হলো ভারতের শেক্সপিয়ার। শেক্সপিয়ার একজন বিখ্যাত আমরা জানি কবি, ঠিক আছে। হ্যাঁ এবার কি বলেছে দেখো, হ্যাঁ একজন ভেরি ফেমাস রাইটার হচ্ছে শেক্সপিয়ার। এইবার যখন কোনো একজন ব্যক্তিকে আর একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়, ভালো করে বুঝবে, একজন কোনো ব্যক্তি, মনে করো সাধারণ কোনো একজন ব্যক্তি, কোনো একজন বিশিষ্ট অন্য আর একজন পার্সনের সঙ্গে তুলনা করা হবে, ঠিক আছে। যার সাথে তুলনা করা হবে, মনে রাখবে, যার সাথে তুলনা করা হবে তার আগে কিন্তু দা হবে, ঠিক আছে। আমি বললাম টুটুন, TUTUN, টুটুন হয় দ্য রোনাল্ডো, টুটুন ইজ দ্য রোনাল্ডো অফ দিস প্লেস, PLACE, এই জায়গার রোনাল্ডো হলো টুটুন। তাহলে দেখো টুটুনকে কার সঙ্গে তুলনা করছি? রোনাল্ডোর সঙ্গে। যার সাথে তুলনা করব তার আগে দা হবে। তাহলে এখানে কালিদাসকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করছি, তাহলে আগে এ হবে না, দা হবে, ঠিক আছে। এই জায়গায় কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? 172 কি বলছে চলো, 172 কি বলছে আমরা দেখব। 172 বলছে ইউনিটি, একতা, ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা, বিভিন্নতা, ঠিক আছে। তাহলে বৈচিত্র্যতার মধ্যে যে একতা ইজ দ্য মোস্ট নোটিসেবলের মিনিং কি? নোটিসেবল মানে দেখার উপযুক্ত কোনো জিনিস, একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়ালিটি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের। এবার ভালো করে বোঝো, এটা একটা ওয়ার্ড, ভোকাবুলারি রিলেটেড, ওয়ার্ড রিলেটেড ইরর। নোটিসেবল মানে কি? একটা নোটিসেবল মানে একটা জিনিস যেটা আমরা দেখতে পারি, সামথিং দ্যাট উই ক্যান সি, বা সামথিং দ্যাট ক্যান বি সিন, বা দ্যাট ক্যান বি নোটিসড, যেটাকে আমরা দেখতে পারি, ঠিক আছে। ইজি টু সি, EASY, ইজি টু সি বা ইজি টু নোটিস, ভালো করে খুব সূক্ষ্ম কিন্তু বিষয়টাও খেয়াল করবে। নোটিসেবল মানে হচ্ছে দেখার উপযুক্ত, যে জিনিসটাকে আমরা দেখতে পারবো, নোটিস করতে পারবো, ঠিক আছে, খুব সহজেই, সেটাকে বলি নোটিসেবল। এবার পপুলার মানে জনপ্রিয়, রিমার্কেবল মানে হচ্ছে খুবই কি বলবো, অসাধারণ কোনো কিছু, অসাধারণ, রিমার্কেবল, চমৎকার কোনো কিছু, ফেমাস মানে বিখ্যাত। তাহলে এখানে কি হবে? ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ এ রিমার্কেবল, অবিস্মরণীয়, রিমার্কেবল, চমৎকার একটা কোয়ালিটি, ঠিক আছে। নোটিসেবল মানে হবে না, নোটিসেবলের জায়গায় রিমার্কেবল হবে, একটা চমৎকার কোয়ালিটি, অবিস্মরণীয় কোয়ালিটি, ঠিক আছে, অভূতপূর্ব একটা কোয়ালিটি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, নোটিসেবলের জায়গায় রিমার্কেবল হবে। ওকে, এবার চলো কি বলছে 173। 173 কি বলছে? হি ইজ অ্যাডিক্টেড। দেখো অ্যাডিক্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, এরপরে ভার্ব আসলে ভার্বের আইএনজি হবে, ভার্ব আসেনি, একটা নাউন এসে তাহলে অ্যালকোহল বসেছে। হি ইজ অ্যাডিক্টেড, সে আসক্ত অ্যালকোহলের সঙ্গে, মদের সঙ্গে, অ্যান্ড এক্সার্ট মানে কি? অ্যাপ্লাই করে, এক্সার্ট মানে অ্যাপ্লাই করে বা প্রয়োগ করা, ঠিক আছে, বা ফেলা, ঠিক আছে, ফেলে বা ফেলা, ঠিক আছে, বা বিস্তার করা, ঠিক আছে। এক্সার্ট মানে অ্যাপ্লাই করা, প্রয়োগ করা বা বিস্তার করা বা ফেলা। হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল, সে মদের সঙ্গে আসক্ত, অ্যান্ড এক্সার্টস প্রয়োগ করে বা ফেলে এ ব্যাড ইনফ্লুয়েন্স, একটা বাজে প্রভাব। এক্সার্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন, কারণ কি? প্রভাব কারোর ওপরেই বিস্তার করব আমরা, প্রভাব যখন ফেলবো, অ্যাপ্লাই করব, কারোর ওপরে অ্যাপ্লাই করব, তাহলে এক্সার্টের সঙ্গে আমরা যাবে অন। তাহলে এক্সার্ট আ ব্যাড ইনফ্লুয়েন্স অন হিজ ফ্যামিলি, তার পরিবারের ওপরে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার চলো নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু। এবার চলো নেক্সট কি বলছে দেখো 174 বলছে দেম শুজ আর মাইন। দেম মানে তাদেরকে, দেম মানে তাদেরকে, ভালো করে বুঝবে, দেম মানে হচ্ছে তাদেরকে, দেম মানে তাদেরকে। তাহলে এখানে তাদেরকে জুতো হয়, মাইন হয় না। তাহলে এখানে শুজ দেখো বলেছে প্লুরাল কিন্তু, তাহলে দ্যাট মানে একটা, দ্যাটটা নেব না, যদি শুধু শু থাকতো দ্যাট শু ইজ মাইন, ভালো করে বুঝো, দ্যাট বোঝালে
দ্যাট শু, ওই জুতোটা, SHOE, দ্যাট শু, তারপরে সিঙ্গুলার হবে দ্যাট শু মানে একটা জুতো, ইজ মাইন, ঠিক আছে। কিন্তু যখনই প্লুরাল বলবে তাহলে দ্যাটটা দোজ হবে, দোজ, ওই, এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্যাটের প্লুরাল দোজ শুজ আর মাইন। দোজ দেখো একের বেশি, শুও একের বেশি, শুজ, দোজ শুজ, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল আর, তাহলে দোজ শুজ আর মাইন, এ 74। এবার চলো 175 কী বলছে দেখো। হ্যাঁ 175 কী বলছে দেখো, 175 বলছে দ্য প্রাইস ক্যান নট বি কোটেড। কোট মানে হচ্ছে নির্ধারিত করা, নির্ধারণ করা। বলছে প্রাইস, এই যে মূল্য, মূল্যটাকে দেখো ক্যান নটের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কিন্তু প্যাসিভ। প্রাইস, মূল্য নিজে নিজেকে নির্ধারিত করে না, মানুষের দ্বারা কোনো প্রাইস মূল্য নির্ধারিত হয় না, সেই কারণে প্যাসিভ। তাহলে দ্য প্রাইস, মূল্যটা ক্যান নট বি কোটেড, নির্ধারিত হবে না, করা যাবে না। এক্সেপ্ট মানে কিন্তু, এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত, এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত, এক্সেপ্ট, তাহলে এখানে ব্যতীত হবে না। বলতে কি বলতে চেয়েছে দেখো, বলছে হ্যাঁ দ্য প্রাইস ক্যান নট বি কোটেড, প্রাইসটাকে কিন্তু নির্ধারিত করা যাবে না। উই আর অ্যালাউড টু এক্সামাইন দ্য স্যাম্পল, যদি আমাদেরকে তোমরা অনুমতি না দাও এই স্যাম্পলটাকে এক্সামাইন, পরীক্ষা করতে না দাও, এই স্যাম্পলটা, এই প্রোডাক্টের যে স্যাম্পল, সেটাকে আমরা আগে স্যাম্পলটাকে আমরা এক্সামাইন করব, পরীক্ষা করব, তারপরে দাম ঠিক আছে কিনা সেটা নির্ধারণ করব। তাহলে এখানে যদি না, এখানে একটা যদি না আসছে, যদি না ইংলিশ কি, আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে যদি না, ক্লিয়ার। তাহলে আরেকবার মিনিংটা পড়ো, দ্য প্রাইস ক্যান নট বি কোটেড এক্সেপ্ট মানে ব্যতীত, এখানে ব্যতীত হবে না, এখানে হবে কি আনলেস, আনলেস বসিয়ে দেখো। তো দ্য প্রাইস ক্যান নট বি কোটেড, দামটাকে নির্ধারিত করা যাবে না যদি না উই আর অ্যালাউড, আমাদেরকে অনুমতি দেওয়া হয় টু এক্সামাইন দ্য স্যাম্পল, স্যাম্পলটাকে পরীক্ষা করতে। তাহলে যদি না ইজ দ্য কারেক্ট আনসার, আনলেস বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট কী বলছে দেখো 176, ইউ আর অ্যাবস্টেইন। তো আগেই প্রথমেই বলেছিলাম কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যার পরে ফ্রম প্রিপোজিশন বসে, তার মধ্যে অ্যাবস্টেইন, ABSTAIN যদি তোমরা লিখে থাকো, অ্যাবস্টেইনের পরে ফ্রম বসবে, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, ডিবার ফ্রম, হিন্ডার ফ্রম, ঠিক আছে, ডিসুয়েট ফ্রম, সব আগে বলেছি আমি। তো অ্যাবস্টেইন মানে কি, সংযত করে রাখা, নিরস্ত্র করে রাখা, ঠিক আছে। তো তাহলে এরপরে ফ্রম বসবে, আর ফ্রম প্রিপোজিশন, এরপরে ভার্ব আসলে তার কিন্তু ING ফর্ম হবে, VING ফর্ম, ঠিক আছে, ক্লিয়ার, VING। তো ইউ আর অ্যাবস্টেইন, তোমাকে সংযত করে রাখা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, তাহলে টু হবে না ফ্রম, পরে স্পিক ভার্ব, তাহলে স্পিকিং, ফ্রম স্পিকিং, বি ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রম স্পিকিং ইল অফ আদার্স, অন্যদের সম্পর্কে বাজে কথা বলার থেকে তোমাকে কিন্তু সংযত করে রাখা হয়, তাহলে ফ্রম স্পিকিং, ক্লিয়ার। এবার চলো নেক্সট 177 কী বলছে দেখো, 177, হ্যাঁ 177 কী বলছে, দ্য পুলিশ উড বি এমপ্লয়েড অ্যাট অল প্লেসেস, সমস্ত জায়গায় পুলিশকে কিন্তু নিযুক্ত করা হবে, কাজে নিযুক্ত করা হবে, টু বিফ আপ সিকিউরিটি, ঠিক আছে, নিরাপত্তাকে ঠিকঠাক রাখার জন্য, ঠিক আছে, নিরাপত্তা বজায় রাখার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে, সেই সমস্ত জায়গাকে পুলিশ কিন্তু নিয়োগ করা হবে, পুলিশদের নিয়োগ করা হবে, নিযুক্ত করা হবে কাজে। এইবার বিষয়টা হচ্ছে কোনো সাধারণ মানুষকে কমন ম্যান, ঠিক আছে, কোনো সাধারণ মানুষকে যদি কোনো একটা জবে আমরা রাখি এবং তাকে আমরা পে করব, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে অ্যাপয়েন্ট বা এমপ্লয়, PLOY, এমপ্লয়, ঠিক আছে, এমপ্লয় করা। ওকে, ভালো করে বোঝো, কোনো সাধারণ মানুষকে কোনো একটা জব দিলাম, টাকার পরিবর্তে, ঠিক আছে, তাকে পেমেন্ট করছি, তখন তোকে করবো এমপ্লয়মেন্ট দেওয়া, এমপ্লয় করা, ঠিক আছে, হলো। এইবার অ্যাপয়েন্টেড করা। এইবার সেনাবাহিনী, কোনো সোলজার্স, SOLDIERS, যে কোনো ধরনের সোলজার, সেটা পুলিশ ফোর্স হতে পারে, এয়ারফোর্স হতে পারে, আর্মি হতে পারে, কোনো সৈনিককে যদি কোনো অ্যাকশান, কোনো কাজের জন্য কোনো জায়গায় আমরা নিযুক্ত করি, সেক্ষেত্রে এখানে কিন্তু এটা এমপ্লয় বা অ্যাপয়েন্টেড হবে না, সেখানে হবে ডিপ্লয়। সেম অর্থ কিন্তু ওয়ার্ড আলাদা। সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো জায়গায় সেনাবাহিনীকে আমি নিযুক্ত করছি কোনো একটা কাজ করার জন্যে, দেখভাল করার জন্যে, সেখানে কিন্তু আমরা ওয়ার্ড ইউজ করবো ডিপ্লয়, ক্লিয়ার। দ্য পুলিশ উড বি ডিপ্লয়েড, এমপ্লয়েড হবে না, ডিপ্লয়েড অ্যাট অল প্লেসেস টু বিফ আপ সিকিউরিটি, ক্লিয়ার। এবার চলো নেক্সট 178 কী বলেছে দেখো, 178 বলছে যে উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স। দেখো হ্যাভ টু মানে কি, হ্যাভ টু মানে হচ্ছে মাস্ট, বাধ্য, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ টু ইজ ইকুয়াল টু কিন্তু মাস্ট। আর এখানে গুরুজনদের আমাদের সম্মান করতে আমরা বাধ্য না একটা, আর শুড মানে কি, এটা ডিউটি, শুড মানে হচ্ছে ডিউটি, হ্যাঁ, কেউ আমাদেরকে বাধ্য করতে পারে না, ঠিক আছে, গুরুজনদের সম্মান করতে আমাদেরকেও বাধ্য করতে পারে না, এটা আমাদের একটা কর্তব্য, আমাদের উচিত যে গুরুজনদের সম্মান করা। তাহলে আমরা হ্যাভ টু নেব না, শুড ইজ দ্য কারেক্ট আনসার, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের উচিত আমাদের গুরুজনদেরকে সম্মান করা, ক্লিয়ার।
ওকে, আর হ্যাভ টু কোন ক্ষেত্রে বলতে পারি, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতেই হবে, বা আই মাস্ট গো দেয়ার। ক্লিয়ার? এবার কী বলছে 179, হ্যাঁ 179 কী বলছে দেখো, 179 বলছে যে দ্য টিচার টোল্ড, শিক্ষক মশাই বলেছিল, ভালো করে খেয়াল করো, টোল্ড দ্যাট বলেছিল যে মনডে উড বি এ হলিডে। টোল্ড পাস্ট টেন্স, উডও পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স সেম আছে। দ্য টিচার টোল্ড, শিক্ষক মশাই বলেছিল দ্যাট মনডে উড বি এ হলিডে, সোমবার হবে একটা ছুটির দিন। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো টোল্ডের পরে সবসময় মাথায় রাখবে, টোল্ডের পরে একটা অবজেক্ট লাগবে। অবজেক্ট মানে আমি কি বলেছিলাম বা কাকে বলেছিলাম। আমি বললাম আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। তাহলে আমরা অবজেক্ট কী করে খুঁজে পাই, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট খুঁজে পাই, তাই তো? তাহলে টোল্ড ভার্বের পরে আমরা একটা অবজেক্ট লাগবে। আই টোল্ড হিম, আই টোল্ড দেম, আই টোল্ড হার, আই টোল্ড মনে কর দ্য বয়। তাহলে টোল্ডের পরে একটা অবজেক্ট থাকবে, তাহলেই আমরা টোল্ড ওয়ার্ডটা ইউজ করবো। আর তা না হলে নচেত আমরা সেইড ইউজ করবো, আই সেইড। ঠিক আছে, যেমনটা আমরা ন্যারেশনে পাই, ন্যারেশনে আমরা কি করি, ন্যারেশনে আমরা সেইড টু, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, কমা দিয়ে কোড শুরু, এবার কি বলেছিল সেটা বলার পরে কোড ক্লোজ করে দিলাম। তাহলে ন্যারেশনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সেইড টু থাকে, সেই সেইড টুটাকে উঠে গিয়ে আমরা টোল্ড করি, এবং অবজেক্ট থাকলে, আর অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু সেইডটা সেইডই থাকে। তাহলে সেইড টু উঠে গিয়ে ন্যারেশনে আমাদের টোল্ড হয়, এবং সেইড টু থাকলে একটা অবজেক্ট থাকবেই থাকবে, সেই ক্ষেত্রে আমরা টোল্ড করতে পারি। তাহলে এখান থেকে বুঝতে পারি টোল্ড থাকলে টোল্ডের পরে একটা অবজেক্ট থাকবে, আর অবজেক্ট না থাকলে আমরা নর্মাল সেইড রাখবো। তাহলে এখানে চলে আসো, দ্য টিচার টোল্ড, কোনো অবজেক্ট নেই, কাদেরকে বলেছিল, যদি এখানে আস থাকতো দ্য টিচার টোল্ড আস, তাহলে টোল্ড কারেক্ট ছিল, যেহেতু আস নেই, অবজেক্ট নেই, নর্মাল সেইড। ক্লিয়ার? দ্য টিচার সেইড দ্যাট, শিক্ষক মশাই বলেছিল যে মনডে উড বি এ হলিডে। এবার চলো নেক্সট 180, আজকে লাস্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, হ্যাঁ বলছে যে কি বলছে, ইউ ক্যান নট গেট গুড মার্কস, ইউ ক্যান নট গেট, তুমি ক্যান নট পারবে না, পেতে পারবে না বা পাবে না গুড মার্কস, ভালো মার্কস, আনলেস ইউ ডোন্ট, আনলেস যদি না, আবার এখানে নট, দুটো নেগেটিভ ওয়ার্ড, আনলেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এখানে নটও কিন্তু নেগেটিভ ওয়ার্ড, দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসবে না। যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে যদি নার মধ্যে না চলে আসছে তাহলে আবার না দেবো না, যদি না ইউ ওয়ার্ক হার্ড, এই ডু নটটা বাদ দিয়ে দাও। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট গেট গুড মার্কস, তুমি ভালো মার্কস পেতে পারবে না, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, বি ইজ দ্য কারেক্ট আনসার, আনলেস ইউ। ক্লিয়ার? তাহলে দুটো নেগেটিভ শব্দ পাশাপাশি বসবে না। যেমন আর কি নেগেটিভ শব্দ আছে, আনলেস রয়েছে, আনটিল রয়েছে, ঠিক আছে, যেমন স্কেয়ারসলি, SCARCELY, স্কেয়ারসলি, হার্ডলি, HARDLY, হার্ডলি, নো সুনার, এটা নেগেটিভ শব্দ। তাহলে এদের পরে বাক্যে আর কোনো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসবে না, একই বাক্যে। ওকে, ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে।